সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকে শিশু মনের গভীর অনুভূতি নিয়ে একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটি হলো দেবারতী মুখোপাধ্যায়ের ম্যাজিক। গল্পটির শেষ অবধি শুনবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। 5 বছরের সমৃদ্ধ দিন দিন খুব খিটখিটে হয়ে যাচ্ছে। কেউ কোনো কথা বললেই খ্যাঁক খ্যাঁক করে ওঠে। বাবা মা দুজনেই ব্যস্ত কর্পোরেট চাকুরে, চিন্তায় চিন্তায় জেরবার। সেদিন সমৃদ্ধ ঘুমিয়ে পড়ার পর অতীশ বিছানার একপাশে বসে মোবাইলে খুটখুট করছিল। সুদীপ তার ড্রেসিং টেবিলের সামনে বসে চুলের জট ছাড়াতে ছাড়াতে বলল, সারাদিন তো অফিসের ল্যাপটপে মুখ গুঁজে থাকো, বাড়ি ফিরে যদি ফোনে ঢুকে পড়ো তাহলে বাড়ির কথাবার্তা বলবোটা কখন? আরে বলো না, আমি শুনছি, কানটা তো আছে। অতীশ না তাকিয়ে সাফাই দিল, তুমি কি ভাবছো আমি ওয়েব সিরিজ দেখছি, গেম খেলছি? না রে বাবা, নোটস তৈরি করছি। নোটস? সুদীপ্তা, হ্যাঁ, কিসের নোটস? অতীশ আলোকিত মুখে তাকালো। আইআইটি, তুমি ভাবতেও পারবে না দীপু, কি ভালো ভালো মেটেরিয়াল এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। আসলে কি জানো, ইন্টারনেট হচ্ছে এমন সুপার নেগেটিভ তেমনই সুপার পজিটিভ। তুমি যেভাবে ওকে ব্যবহার করবে। ইস, কি দারুণ পড়ানোর টেকনিক! আমি যদি 11-12-এ এইসব মেটেরিয়ালগুলো পেতাম, আইআইটিতে 500-র মধ্যে র্যাঙ্ক করতাম। কি হলে কি হতো সেসব ভেবে কি এখন লাভ আছে? তুমি কি এই 35 বছর বয়সে আইআইটিতে বসতে যাবে? সুদীপ্তা বিরক্ত মুখে বলল, তার চেয়ে ছেলেটার দিকে নজর দাও। আজও মিনতিদিকে ঝাঁঝিয়ে কথা বলেছে। মিনতিদি ওকে ভালোবাসে বলে মুখ বুঝে সহ্য করেছে। ছেড়ে দিলে কি হবে ভাবতে পারছো? আরে সেই জন্যই তো মেটেরিয়ালগুলো থেকে নোট নিচ্ছি। দেখো না, কোনো কোচিংয়ে না দিয়ে সমুকে আমি নিজেই আইআইটির জন্য তৈরি করব। বাবা পারেনি তো কি, ছেলে পারবে? সুদীপ্তা কি বলবে বুঝে উঠতে পারল না। নীরবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, ছেলেটা এতক্ষণ তোমার পাশে শুয়ে শুয়ে উসখুস করছিল, কথা বলতে চাইল। তুমি সেসব না দেখে আইআইটি নোট বানাচ্ছ 5 বছরের বাচ্চার জন্য? সিরিয়াসলি? আইআইটি একটা সাধনা দীপু, যারা পায় তাদের ছোট থেকে মাইন্ডসেটটা তৈরি করাতে হয়। কেজি 2-তে যেমন পড়ছে পড়ুক, কিন্তু খেলার ছলে গল্পের ছলে সারাক্ষণ ওর মাথায় আইআইটির সেখানকার কেরিয়ার সেই সব স্বপ্ন ঢোকাতে হবে। তবেই তো ওর মধ্যে আগ্রহ তৈরি হবে। তখন আমার এই নোটসগুলো কাজে লাগবে। সুদীপ তার কিছু না বলে শুয়ে পড়ল। এক পলক তাকালো ঘুমন্ত ছেলের দিকে। ঘুমের মধ্যে ওকে দেখতে লাগছে ছোট্ট গৌতম বুদ্ধের মতো। বোধহয় কোনো স্বপ্ন দেখছে। হঠাৎ কেমন কেঁপে উঠল। সুদীপ তার দ্রুত হাত দিয়ে চাপড়ে দিল। ছেলে একটু নড়ে চড়ে আবার নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। দীর্ঘশ্বাস উঠে এলো সুদীপ্তার। এই বয়সের বাচ্চাদের মায়েরা কত খেয়াল রাখে, 17 ঘন্টা বাড়ির বাইরে থেকে আর কতটুকুই বা করতে পারে। আর হাজার হোক মিনতিদি কাজের লোক, যে সম্পর্কের মধ্যে টাকা থাকে সে কি কখনো নিজের লোকের মতো যত্ন করে? ছেলেটা দিন দিন রোগা হয়ে যাচ্ছে। এবছর কলকাতার একটা নামজাদা স্কুলে ভর্তি করানো গেছে অনেক কষ্টে। সুদীপ তার বাবা আপত্তি জানিয়েছিলেন। ওইটুকু বাচ্চা প্রতিদিন 20 কিলোমিটার দূরের স্কুলে পড়তে যাবে। সুদীপ তা বিরক্তই হয়েছিল। হ্যাঁ যাবে, কেন? আমি অফিস যাই না? আমার অফিস তো 40 কিলোমিটার দূরে। তোর সঙ্গে ওর তুলনা করিস না দীপা, বাবা বিরক্ত মুখে বলেছিলেন। ও বাচ্চা, ওকে স্কুল ঠেঙিয়ে এসে পড়তেও হবে। বড় বয়সে যখন পড়ার চাপ বাড়বে তখন সময় কোথায় পাবে? যাতায়াতেই তো টায়ার্ড হয়ে পড়বে। টায়ার্ড হয়ে পড়লে চলবে? কিছু করার নেই বাবা, অতীশ জবাব দিয়েছিল। 140 কোটির দেশে জন্মেছে, প্রতিযোগিতাটা বুঝতে পারছেন? আমাদের তো কোনো ব্যবসা নেই যে সাজানো সাম্রাজ্যে বসে পড়বে। ওকেও শুরু করতে হবে শূন্য থেকেই।
এই স্কুলে পড়লে ইংরেজিতে তো তুখর হবেই, সঙ্গে পাবলিক স্পিকিং, গ্রুমিং সব কিছু একেবারে পারফেক্ট তৈরি হবে। সবচেয়ে আগে দরকার ফোকাস তৈরি করা, না হলে টুবাইকে দেখলেন তো, অত ভালো ছেলে কি হয়ে গেল। সুদীপ্তার বাবার কথা বাড়াননি, চুপ করে গিয়েছিলেন। টুবাই সুদীপ্তার ছোট ভাই, ছোট থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রেসিডেন্সি থেকে অঙ্ক নিয়ে পড়ল, তারপর ব্যাংকের চাকরির পরীক্ষায় এক চান্সে পেয়ে গেল। বছর তিনেক পর কী যে হলো, চাকরিটা দুম করে ছেড়ে দিয়ে চলে গেল উত্তরবঙ্গে। কার্সিয়াং থেকে ওপরে একটা ছোট গ্রাম আছে, তার নাম চিমনি। সেখানে জমি কিনে বাড়ি বানিয়েছে। বাড়ি লাগোয়া একটা ছোট্ট ক্যাফে খুলেছে। সারাদিন নিজের মনে অঙ্ক কষে আর কাফে সামলায়। মাঝে মধ্যে কলকাতায় আসে। ভাগ্নেকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। ভাগ্নে এত বড় স্কুলে চান্স পেয়েছে শুনে সে একতারা পাহাড়ি ফুলের চারা পাঠিয়েছে কুরিয়ারে। অতীশ বলেছে, সাধে বলি মাথায় গণ্ডগোল, এইটুকু বাচ্চা গাছের চারার কি বোঝে? তার চেয়ে ব্রেইন ডেভেলপ করে এমন কোনো গেম দিতে পারত। সুদীপ্তা বলেছিল, ছাড়ো তো, ওখানে অত কিছু পাওয়া যায় নাকি? ওরা সত্যি উৎসাহে ফুটছিল। হাউজিং সোসাইটিতে শুনেছে সেই মুগ্ধ চোখে তাকাচ্ছে। সেই দৃষ্টিতে মুগ্ধতা, বিস্ময়, ঈর্ষা সব কিছু মিশে একাকার। 5,000 বাচ্চা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে প্রথম 200 জায়গা করা কি মুখের কথা? স্কুল বসে সকাল 9টা থেকে, কিন্তু কার্পুল সমৃদ্ধকে নিতে আসে 6:30টায়। এমনিতেই অতক্ষণ সময় লাগার কথা নয়, কিন্তু বিভিন্ন জায়গার বাচ্চা তুলতে তুলতে ঘুরপথে যায় কার্পুল, তাই 2 ঘন্টা লেগেই যায়। ছুটি হয় 1:30টায়। সমৃদ্ধ বাড়ি ফেরে যখন, তখন ঘড়ির কাঁটা 4টে ছুঁই ছুঁই। নতুন স্কুলের ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ, বই খাতা, মলাট এসব তৈরি করতে করতেই 1 সপ্তাহ কেটে গেল। তার মধ্যেই সমৃদ্ধ অসুস্থ হয়ে পড়ল, জ্বর, পেট ব্যথা। মিনতিদি বলল, এ তো জানা কথাই, সকালে ঘুম চোখে ওইটুকু চিড়ে সেদ্ধ খেয়ে যাচ্ছে, তারপর সেই ফিরছে বিকেল 4টে। তখন খাবে কি? ঢুলতে ঢুলতেই অস্থির। সারাদিন পেটে তো কিছু পড়ছেই না, কেন টিফিন? উৎকণ্ঠা ভরা গলায় বলেছিল সুদীপ্তা। স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, ফল টিফিনে তো সব দেয়া হচ্ছে মিনতিদি। তা দেয়া হলেই তো ও আর পেটে চলে যাবে না, সেগুলোকে তো খেতে হবে। তোমার ছেলে খাচ্ছে কই? হাত উল্টে বলেছিল মিনতিদি। খাওনি কেন জিজ্ঞেস করলেই বলে গা গুলোচ্ছিল। গা গুলোনো তো ভালো কথা নয়। সুদীপ্তা তখন সবেমাত্র অফিস থেকে ফিরেছে। হাত পা না ধুয়েই বসে পড়েছিল অনলাইনে শহরের নামজাদা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে। অতীশ স্কুলের বই খাতা উল্টোতে উল্টোতে বলল, কাল আমার ছুটি আছে, সকাল থেকে ওকে নিয়ে বসবো পড়াতে। বাপরে, কেজি 2তে ওয়ার্ড ফরমেশন, সেন্টেন্স বিল্ডিং, সায়েন্স কি নেই! প্র্যাকটিস না করালে তো সমু পিছিয়ে পড়বে ক্লাসে। অ্যাপয়েন্টমেন্টটা বিকেলে নাও। তাই নেওয়া হলো। ডাক্তার দেখলেন ঠিক 3.5 মিনিট, আর পরীক্ষা করতে দিলেন 20খানা। সমু তো কেঁদে কেটেই অস্থির। তাকে ভুলিয়ে ভালিয়ে ব্লাড টেস্টে স্যাম্পেল নিতে নিতেই পরের দিনটা চলে গেল। অতীশ অস্থির হয়ে উঠল। হোয়াটসঅ্যাপ খুলে দেখো আজ স্কুলে কত কি করিয়েছে। একদিন না গেলে তো খেয়েই হারিয়ে যাবে। এই সমু, বই খাতা নিয়ে আয়। সমৃদ্ধ দেশলাইয়ের 2টো খালি বাক্স নিয়ে কি একটা করছিল। মুহূর্তে ওর মুখের মানচিত্র বদলে গেল। প্রথমে বিস্ময়, তারপর বিরক্তি, শেষে কান্না। আমার এখন পড়তে ভালো লাগছে না, মামা ফোন করবে বলেছে, আমায় গল্প শোনাবে। এই কি ছেলে বলো তো, পড়তে পড়তে বসতে বললেই বলে কান্না। প্রতিটা অঙ্ক করবে কাঁদতে কাঁদতে, লিখবে ফোঁপাতে ফোঁপাতে। এভাবে কি ভালো লাগে পড়াতে? বিরক্ত অতীশ চিৎকার করে উঠল। আর মামাও হয়েছে তেমনি। মামার কাছে গল্প শুনে কিচ্ছু হবে না। তুই কেন বুঝতে পারছিস না? ক্লাসের বাকিদের থেকে তোকে এগিয়ে থাকতে হবে, তবেই তো আইআইটির মতো তৈরি হতে পারবি। সমৃদ্ধও কম যায় না। বাবার মুখে মুখে তর্ক জোরে। কেন? আমরা তো সবাই এক বেঞ্চেই বসি। সুপ্রভ, জোহান, রাহুল এরা আমার ফ্রেন্ড, আমি ওদের থেকে এগিয়ে থাকবো কেন? মাস কয়েক আগে অবধিও সমু
এমন ছিল না। প্রি স্কুলে যেত, এসে কত গল্প করত, বন্ধুদের টিফিন খাওয়ার, খেলা। এই স্কুলে ভর্তি হয়েই যেন সব গোলমাল হয়ে গেল। পরক্ষণেই ও নিজেকে বোঝায়, সব জায়গাতে মানিয়ে নিতে একটু সময় লাগে, ধীরে ধীরে ঠিকই মানিয়ে নেবে। স্কুলে যেদিন ছাড়তে যায় মুগ্ধ চোখে ক্যাম্পাসটা দেখে। বিশাল বিশাল বাড়ি, সবুজ খেলার মাঠ, বাস্কেটবল কোর্ট, বাস্কেটবলের কোর্ট, কত বিখ্যাত মানুষ এই স্কুলের থেকে পাশ করেছেন। গুড়ি গুড়ি বাচ্চা থেকে সদ্য দাড়ি গোঁফ গজানো 11-12কে দেখতে দেখতে ওর মন কেমন করে ওঠে। আহা, ওর ছেলেটাও একদিন এত বড় হয়ে যাবে। অতীশ ওর মনের কথা বুঝতে পারে। হাতে আলতো চাপ দিয়ে বলে, দেখো দীপু, সমু একদিন অনেক বড় হবে। আমরা দুজনেই উঠে এসেছি মফস্বলের স্কুল থেকে। আমার তো মনে হয় আমাদের দুজনের যা ট্যালেন্ট ছিল, কলকাতার এই সব স্কুলে পড়লে আমরা আরও অনেক ওপরে উঠতে পারতাম। আমরা যেটা পাইনি সমু সেটা পাচ্ছে। আচ্ছা, আমরা স্কুলের কাছাকাছি শিফট করে এলে হয় না? তাতে ওর ওপর যাতায়াতের ঝক্কিটুকু কমবে। কী যে ছেলে মানুষই কথা বলো! এই জায়গায় একটা ছোট্ট অ্যাপার্টমেন্টের ভাড়া জানো? তাছাড়া এখানকার আয়া, মেনটেনেন্স সব কিছু বেশি। কিন্তু অতীশ, সোম থেকে শুক্র কার্পুলে আসছে, আবার শনিবার এই চত্বরেই আসতে হচ্ছে পাবলিক স্পিকিং কোচিংয়ের জন্য। ওর ধকলটা বেশি হয়ে যাচ্ছে না? কেন, মেডিকেলের কোনো টেস্ট তো বাকি রাখলে না? সবই তো ঠিক আছে। এইটুকু ধকল না নিলে পরে তোমার ছেলে ধুঁকে ধুঁকে জীবন চালাবে, তুমি কি সেইটাই চাও? গম্ভীর গলায় বলে অতীশ, আমরা যে লাইফস্টাইলটুকু দিচ্ছি সেটুকু তোকে মেনটেন করতে হবে। মাটি থেকে আকাশে উঠতে ভালো লাগে দীপু, আকাশ থেকে মাটিতে আছড়ে পড়তে নয়। প্রথম থেকেই ও চাকরি পাবে প্রোডাক্ট কোম্পানিতে, যাদের প্যাকেজই শুরু হয় 2-3 কোটি দিয়ে। আতুপুতু করো না, রাফ অ্যান্ড টাফ করে মানুষ করতে হবে ওকে। সুদীপ তার কথা বাড়ায় না। যত দিন যাচ্ছে অতীশ যেন অবসেসড হয়ে পড়ছে ছেলেকে নিয়ে। অফিস থেকে ফিরে নিয়ম করে সমুকে নিয়ে অনলাইনে নানা রকম এডুকেশনাল ভিডিও দেখে। এছাড়া ছুটির দিনে টেনিস, পাবলিক স্পিকিং, সিনথেসাইজার এসব তো আছেই। ছুটি ছাটায় অতীশের বাবা মা, সুদীপ্তার বাবা মা আসেন। ঠাম্মির কাছে গল্প শুনতে খুব ভালোবাসে সমৃদ্ধ। ছোট বেড়ালের মতো গুটিসুটি হয়ে শুয়েও বলে, সেই সিংহের গল্পটা বলো না ঠাম্মি। অতীশের মা বলেন ঠিকই, কিন্তু অতীশ বিরক্ত হয়। সুদীপ্তা জানতে চাইলে বলে, আহা, গল্প বলো তো ভালো অবশ্যই, কিন্তু সেটা তো প্রোডাক্টিভ হতে হবে। গল্পের ছলে ওকে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নানা কনসেপ্ট বুঝিয়ে দিতে হবে। এই সিংহে হেলো, ছাগল খেলো, এসব উল্টোপাল্টা গল্প আজকালকার যুগে আর চলে নাকি? এসব বলে লাভ আছে? সুদীপ্তা বোঝাতে চেষ্টা করে, ওই বয়সে তো আমরাও এই সব গল্প শুনেই বড় হয়েছি। শোনো, তুমি আর আমরা কেউ এত বড় স্কুলে পড়িনি। জসমিন দেশে যদাচারো। সেদিন পাবলিক স্পিকিংয়ের স্যার তো আমায় বলেই দিলেন, ও যে সেভাবে নিজেকে এখনও এক্সপ্রেস করতে পারছে না। কোনো বিষয় নিয়ে বলতে গেলে হাঁ করে তাকিয়ে থাকছে। যেখানে বাকিরা সবাই পারছে, ও পারছে না। মানে বুঝতে পারছো কতটা পিছিয়ে পড়েছে? গম্ভীর গলায় বলে অতীশ, তোমার আমার দুজনের বাবা মাকেই বলো ম্যাপ নিয়ে বসে দেশ বিদেশের আইডিয়াগুলো দিতে। যে গল্পই বলবে ও যেন কিছু না কিছু শেখে। অতীশ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, না হলে তোমার ভাইয়ের মতো অবস্থা হবে। সুদীপ্তা কথা বাড়াতে গিয়েও চুপ করে যায়। জন্মের পর থেকে ছেলের প্রতি অতীশের মাত্রাতিরিক্ত টান। 6 মাস অবধি রাত জেগে ন্যাপি পাল্টানো, অসুখে সেবা করা, ছেলের প্রতি ওর ভালোবাসাটা অদ্ভুত ধরনের। যত টান তত প্রত্যাশা। গরমে ছুটির পর স্কুল খুলতে ডায়েরিতে লাল কালিতে ক্লাস টিচারের চিঠি এলো, পরের দিনই দেখা করতে হবে। সুদীপ্তা তো টেনশানে কেঁদেই ফেলে। এ কি হলো? এত নামকরা স্কুল, সেখানে ভর্তি হতে পারার জন্য সব সময় লম্বা লাইন। সমু কী করলো? ওকে স্কুল থেকে বের করে দেবে না তো? ডায়েরিতে শুধু লাল কালিতে ইংরেজিতে লেখা,
Your son's conduct is very poor. Meet immediately. অতীশ ফিরে সব দেখে শুনে রাগে ফেটে পড়ল। এ তো হওয়ারই ছিল। আমি যতই ওকে সফিস্টিকেশন দিতে চেষ্টা করি, আমড়া গাছে কি আম হয়? যেমন আমার বাবা মা তেমন তোমার বাবা মা, এমনই তোমার ভাই অবধিও উদ্ভট। কোথায় এসে ভাগ্নেকে একটু পলিশ করবে তা নয়, কথায় কথায় বাপ বেটা ভাগনা এইসব ভাষা। এগুলো তো খারাপ কথা নয়, এগুলো তো বাংলারই কথ্য ভাষা। অতীশ জ্বলন্ত চোখে তাকালো। বেশ তো, কাল স্কুলে গিয়ে টিচারকে সেটাই বলবে যে আমাদের গ্রাম বাংলার কথ্য ভাষা শেখাতে আমরা স্কুলে দিয়েছি। সুদীপ্তা যা ভেবেছিল পরিস্থিতি তার থেকেও খারাপের দিকে বাঁক নিল। ক্লাস টিচারের সঙ্গে দেখা করতেই তিনি নিয়ে গেলেন প্রিন্সিপালের কাছে। ভারিক্কি চেহারার মধ্যবয়সী প্রিন্সিপাল ভদ্রমহিলা চশমার ফাঁক দিয়ে এমনভাবে তাকালেন, অতীশের নিজেরই বুকটা কেঁপে উঠল। সমৃদ্ধ রায় আপনাদের ছেলে? ইংরেজিতে চিবিয়ে চিবিয়ে বললেন প্রিন্সিপাল। হ্যাঁ, মানে ইয়েস ম্যাডাম। শুনুন, অনেকগুলো ইস্যু আছে। এক, ও ইনস্ট্রাকশনই ফলো করতে পারে না। আমাদের ক্লাস টিচার যা করতে বলে, যে বই বের করতে বলেন, সবাই ঠিক মতো বের করে লেখে, ও শুধু হাঁ করে বসে থাকে। আপনারা বাড়িতে ওর সঙ্গে ইংরেজিতে কথা বলেন না? সুদীপ্তা কিছু বলার আগেই অতীশ বলল, ইয়েস ম্যাডাম, বলি তো। আমি আর ওর মা তো সব সময়। তবে আমরা তো সারাদিন থাকি না। ওর ন্যানি, তারপর দাদু ঠাকমারা তো। দেখুন, আমরা তো এক্সকিউজ শুনতে রাজি নই। আমাদের স্কুলের একটা লেগাসি আছে, শুধু অ্যারিস্টোক্রেসির নয়, সাকসেসেরও। এখানে তৈরি হয়ে না এলে মুশকিল। আর 2 নম্বর হলো, ক্লাসের বাকিরা অ্যাডিশন সাবস্ট্রাকশন শিখে ক্যারি ফরওয়ার্ড অবধি শিখে গেছে। ও কিন্তু এখনও ঠিক মতো পারছে না সেসব। এত পিছিয়ে থাকলে কি করে হবে? আর আপনারা ওকে প্রপারলি গ্রুম করুন। ও ক্লাসে চিৎকার করে, বাজে ব্যবহার করে। যদি আজে বাজে কথা বলে, আর 5টা বাচ্চাও সেটা শিখবে। গার্ডিয়ানরা যদি এই নিয়ে কমপ্লেন করে, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। সুদীপ্তা প্রায় কেঁদে ফেলল। নো ম্যাডাম, প্লিজ আমাদের একটা চান্স দিন। বাড়ি এসে দুজনের এক প্রস্ত কথা কাটাকাটি হলো। বাবা মা যখন ওকে দোষারোপ করছিল, তখন সমৃদ্ধ বসে বসে দোকান দোকান খেলছিল। দাদু ওকে শিখিয়ে গেছেন, কাগজ কেটে কেটে 10 টাকা 5 টাকা এইসব বানিয়েও দিয়ে গেছেন। মিনতিদি দোকান খুলে বসে, ও গিয়ে কেনাকাটা করে। সুদীপ্তা কাঁদছিল। আমার ছেলেটা তো এমন ছিল না। কত সুন্দর হাসতো, খেলতো। আমি অফিস থেকে এলে আমার জলের গ্লাস দিত। আজকাল কিছুই বলে না, পারবো না, যাও। আমি তো বলেইছিলাম, জিনে যে পাগলামি রয়েছে, মামা অমন ভাগ্নে আর কি আলাদা হবে? এবার সুদীপ্তা ফুঁসে উঠল, তুমি বারবার আমার ভাইকে অপমান করো কেন? সে তার মতো করে সুখে আছে, নিজের মতো ব্যবসা করছে। তোমার কি অসুবিধা? ব্যবসা? ওটাকে ব্যবসা বলে? তাও যদি কোনো পপুলার ট্যুরিস্ট স্পট হতো। ওর যা অঙ্কের প্রতিভা ছিল, ঠিকমতো এগোলে দেশ একটা ভালো গণিতজ্ঞ পেত। কী আশ্চর্য! ওর ইচ্ছে না থাকলেও ওকে সেটা করতে হবে। অতীশ এবার একটু নরম হলো। শোনো, তোমার ভাইয়ের কথা ভেবে লাভ নেই। আমাদের ভাবতে হবে সমুর কথা। 3 রকম রাস্তা আছে, একটা নরমে, একটা গরমে, আর একটা মিলিটারি মেথডে। মানে মানে বাবা বাছা বা বকাঝকা করে না শুনলে একদম আর্মির পলিসি নাও। ভোর 4টে ওঠাও, তারপর নিয়ম বেঁধে সব কিছু। রুটিন মাফিক না চললেই শাস্তি। অতীশ বলে, আমাদের একটু কড়া হতে হবে। সকালে স্কুল যাওয়ার আগে তুমি একটু পড়াতে বসাও, সন্ধ্যায় আমি বসবো। সন্ধেটাও পাই কোথায়? স্কুল থেকে ফিরে খেতে খেতেই তো 5:30। তারপর হকির ক্লাস, কোনো দিন ব্যাডমিন্টন, কোনো দিন ড্রয়িং, কোনো দিন সাঁতার। আরে বাবা, সেসব করে বাড়ি তো ফেরে তখন বসাবো আমি। বাবা মা নিজেরা ফাঁকিবাজ হলে চলবে না। ও যখন ওই সব ক্লাস থেকে ফেরে, তখন তো ঢুলতে ঢুলতে ফেরে, খেতেও চায় না ঠিক মতো। তুমি পড়াবে কি করে? পড়াতে হবে, বললাম তো, প্রয়োজনে স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট হওয়ার পর 2 সপ্তাহ কাটল না।
স্কুল থেকে অফিসের মিটিং চলাকালীন অতীশ আর সুদীপ্তা স্কুলের ফোন পেল। পরিস্থিতি নাকি গুরুতর, এখনই স্কুলে যেতে হবে। দুজনেই দুই অফিস থেকে কোনো মতে ম্যানেজ করে পরিমরি করে ছুটল স্কুলে। আর সেখানে পৌঁছে ওদের রক্ত হিম হয়ে গেল। সমৃদ্ধ দুটো বন্ধুকে ওয়াটার বটল ছুঁড়ে মেরেছে, এত জোরে যে একটা ছেলের মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। অন্যজনের না ফাটলেও ফুলে গেছে, বমি করছে বারবার। ছেলে দুটোর বাবা মার মুখ রক্তবর্ণ। একজন তো বলেই দিলেন, এত বড় ভায়োলেন্স স্কুলে কী করে ঘটল? পুলিশে নাকি তার ফোন কোনো আত্মীয় উঁচু পদে আছেন, স্কুল বড় স্টেপ না নিলে তাকে তো ফোন করবেনই, মিডিয়াতেও নাকি জানাবেন। অতীশ আর সুদীপ্তা বিবর্ণ মুখে প্রিন্সিপালের সঙ্গে দেখা করল। তিনি অবশ্য বললেন, দেখুন, আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আমাদেরও কিছু রেগুলেশন মেনে চলতে হবে। মনে হয় না ওকে আর এই স্কুলে রাখা যাবে। সব গার্ডিয়ানরা প্রোটেস্ট করলে মুশকিল, তবু ফাইনাল মিটিং হবে আমাদের বোর্ডের। আপাতত আপনারা ওকে একটু কাউন্সেলিং করান। অনেক সময় একা থাকতে থাকতে বাচ্চাদের এমন হয়। কাউন্সেলিং নয়, সাইক্রিয়াটিস্ট, ওর ক্লিনিক্যাল ট্রিটমেন্ট লাগবে। ফোনে শুনে টুবাই বলল, শহরের সাইক্রিয়াটিস্ট অনেক আছেন, কিন্তু আমার এক ডাক্তার বন্ধু পেডিয়াট্রিক সাইক্রিয়াটিস্ট, শুধু বাচ্চাদের দেখে, খুব ভিড় হয়। টুবাই ফোনে ব্যবস্থা করে দিতে পরের দিনই অফিস কামাই করে ওরা সমৃদ্ধকে নিয়ে গেল সেই ডাক্তারের কাছে। ঠিক কলকাতায় নয়, কোন নগরে গঙ্গার পাশে ছোট একটা বাড়ি। বাড়ির সামনে একফালি পার্ক। ডাক্তারের নাম অনাবিল, বয়সে তরুণ, স্নিগ্ধ হাসি। টুবাই ফোনে সংক্ষেপে বলে রেখেছিল। অনাবিল সমুখে দেখেই চওড়া হাসলেন। আরে সমৃদ্ধ, এসো এসো। সমৃদ্ধ শঙ্কিত চোখে বসল। ওর চোখে রাগ, বিরক্তি, আশঙ্কা। ও আসতেই চায়নি। আজ সকালে ছুঁড়ে ভেঙে ফেলেছে একটা পুরনো মোবাইল ফোন। যে অতীশ কথায় কথায় রাগ করত, হাত তুলত, সেও যেন চিনতে পারছে না নিজের ছেলেকে। শেষে টুবাই ফোন করে ওকে বুঝিয়েছে। মামার বন্ধু বলে ও নিমরাজি হয়ে এসেছে। ডাক্তার অনাবিল প্রথমেই টুকটাক কথা বলে অতীশ আর সুদীপ্তাকে বাইরে গিয়ে বসতে বললেন। আপনারা অপেক্ষা করুন, আমি আপাতত ওর সঙ্গে কথা বলবো। বাইরে এসে দুজনেই ছটফট করছে, বসে থাকতে পারছে না। মিনিট 10 পরই উঠে দাঁড়ালো। পার্কে হাঁটতে হাঁটতে কেঁদেই ফেলল অতীশ। কোথা থেকে কি হয়ে গেল? আমাদের আমাদের একমাত্র ছেলেটা কি পাগল হয়ে যাবে? শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবার কিছু আছে দীপু। এই স্কুল থেকে টিসি দিলে কোনো ভালো স্কুল ওকে নেবে না। অতীশ কাঁদতে কাঁদতে পার্কের বেঞ্চে বসে পড়ল। আমার ছেলেটা শেষ হয়ে গেল, আমার মতোই ওকে এমন ঘষে ঘষে জীবন চালাতে হবে। সুদীপ্তা কিছু বলতে যাচ্ছিল, পেছন থেকে একজন অ্যাটেন্ডেন্ট ডাকল, স্যার ডাকছেন আপনাদের ভেতরে। অতীশ আর সুদীপ্তা ঢুকতে ঢুকতেই ঘর থেকে বেরিয়ে এলো সমৃদ্ধ, চোখ জলজল করছে। বলল, বাইরে পার্কে খেলতে যাচ্ছি। একা? সুদীপ্তা জিজ্ঞেস করল। অ্যাটেন্ডেন্ট হাসল, কোনো অসুবিধে নেই, আপনারা যান, আমরা দেখছি। ডক্টর অনাবিলের চেম্বারটা ছোট, তবে স্নিগ্ধ আর শান্ত। দেওয়ালে একপাশে টাঙানো শিশুদের হাতে আঁকা ছবি, কাঁচা হাতে আঁকা রঙিন ফুল, পাহাড়, নদী। অন্য পাশে কিছু পোস্টার। চাইল্ডহুড ইজ নট এ রেস, প্লে ইজ দ্য ওয়ার্ক অফ চাইল্ডহুড। ওরা দুজনে চেম্বারে ঢুকতেই ডক্টর অনাবিল বললেন, বসুন মিস্টার রায়, মিসেস রায়। আপনারা কি করেন? আইটিতে কাজ করি। বিশাল কিছু নয়, মামুলি। অতীশ বলল। অনাবিল হাসলেন। বিশাল আর মামুলির সংজ্ঞাটা আপনার থেকে পরে শিখছি, আগে কাজের কথায় আসি। আমি গার্জেনদের সঙ্গে চাঁচাছোলা কথা বলতে পছন্দ করি। আপনারা ওর শৈশবকে ধ্বংস করে ফেলেছেন। অতীশ সন্দিগ্ধ গলায় বলল, মানে হলো আপনারা হয়তো খেয়ালই করেননি, ও এখন জীবনের মাত্র 5 নম্বর বছরে দাঁড়িয়ে। ওর ঘুম, খাওয়া, খেলা কোনোটাই স্বাভাবিক নয়। ও কতক্ষণ ঘুমোয়? সুদীপ্তা আমতা আমতা করে বলল, রাত 10টা থেকে ভোর 5টা, মানে 7 ঘন্টা। ডাক্তাররা তো বলেন 7 ঘন্টা ঘুমই যথেষ্ট। ডাক্তার অনাবিল চশমা নামিয়ে ঠান্ডা গলায় বললেন,
সেটা আপনাদের দুজনের জন্য মিসেস রায়, বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়। 5-6 বছরের বাচ্চারা রাতে গড়ে 10 থেকে 13 ঘন্টা ঘুম দরকার হয়। এটা আমার কথা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর স্পষ্ট গাইডলাইন। সেখানে প্রতিদিন 3 থেকে 6 ঘন্টা কম ঘুমোচ্ছে মানে ওর মস্তিষ্ক বিশ্রামই পাচ্ছে না। অতীশ বিরক্ত মুখে বলল, কিন্তু সেটা কি করে সম্ভব? স্কুল তো খুব সকালে, বাড়ি ফিরে হোমওয়ার্ক, অ্যাক্টিভিটি। আমায় আগে শেষ করতে দিন। ডক্টর অনাবিল হাত তুলে থামিয়ে দিলেন। ঘুম ওর মস্তিষ্কে রিস্টোর মোড। ঘুমের মধ্যে ওদের ব্রেইন তথ্য সাজায়, শেখে, নিউরোমিক্যাল ইকুইলিব্রিয়াম সারিয়ে তোলে, এমনকি ঝটপট সমস্যা সমাধানও করে। ডিউরিং স্লিপ দ্য ব্রেইন সর্টস থ্রু অ্যান্ড স্টোরস ইনফরমেশন, রিপ্লেসেস কেমিক্যালস অ্যান্ড ইভেন সলভস প্রবলেমস হোয়াইল ইউ স্নুজ। ও যখনই কম ঘুমোচ্ছে তখন ওর শেখার ক্ষমতা, মেজাজ সব বিগড়ে যাচ্ছে। সুদীপ্তা চুপ করে রইল। ডক্টর অনাবিল জিজ্ঞেস করলেন, আচ্ছা এবার বলুন, ও কতক্ষণ খেলে? অতীশ গলা খাঁকারি দিল, হ্যাঁ খেলে রোজই, ব্যাডমিন্টন, সুইমিং। ওসব হাবিজাবি ট্রেনিং বলিনি। অনাবিল বিরক্ত মুখে বললেন, এগুলো তো কোচিং। এই বয়সে কমপক্ষে 3 ঘন্টা ফ্রি ফিজিক্যাল প্লে দরকার প্রতিদিন। ওদের স্কুলে তো ফুটবলের সেশন। মিস্টার রায়, আমি আরেকটা শব্দ বলছি, ফ্রি। কোনো নিয়মের মধ্যে বাঁধা খেলা নয়। নিজের মতো যা খুশি তাই খেলা। ইচ্ছে মতো দৌড়নো, মাটি হাতড়ানো, সমবয়সীদের সঙ্গে ধরাধরি, পুতুল সাজানো, গাছে চড়া, আকাশের দিকে তাকিয়ে মেঘের ছবি কল্পনা করা, সেগুলোই ওদের নিউরনের কানেকশান তৈরি করে। আর আপনারা বাচ্চার শৈশবটুকু যে কেড়ে নিয়েছেন, এখনই যদি ওর ওপর এত চাপ দেন, ও আর কখনো মানুষ হবে না, হয়তো একদিন ধসে পড়বে। অতীশ তর্কের সুরে কিছু বলতে যাচ্ছিল। সুদীপ্তা বলল, কিন্তু কিন্তু খেলবে কোথায়? কেউ তো এখন বিকেলে খেলে না ডাক্তারবাবু। নয় কেউ পড়তে যায় আর অন্যরা ঘুমোয়। একা একা কী করে খেলবে? কোথায় খেলবে? বাড়ি বদলান, এমন জায়গায় যান যেখানে সবুজ মাঠ আছে, গাছ আছে, পুকুর আছে, পাখি স্কুল বদলান। যে স্কুল 5 বছর বয়সে 25টা বইয়ের কারিকুলাম দেয় সেটা সুস্থ স্কুল হতে পারে না। কি বলছেন? অতীশ রেগে গেল। ও তো পড়ে, জানি, ও স্কুলের নাম আমায় বলেছে। আসলে আপনারা নামের মোহে ছুটছেন, সমাজে নিজেদের স্ট্যাটাস দেখানোর মোহে, সন্তানের স্বার্থে নয়। যেটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষে প্রতিযোগিতার নামে এই সব স্কুলগুলো শৈশবকে পঙ্গু করে দিচ্ছে। আপনারা জানেন যেটা করছেন ওকে, তাকে টক্সিক স্ট্রেস পারনেটিং বলে। ও তো খালি রোবটের মতো মাথা ঝাঁঝিয়ে আমায় বলেছে, বাবা বলেছে আইআইটিতে পড়তে হবে। আচ্ছা, এই বয়সে আইআইটি কি ওর জানার কি কোনো প্রয়োজন আছে? অতীশ পাথরের মতো বসে রইল। ক্রনিক কর্টিসল লেভেল ওর ব্রেইনে এমনভাবে বেড়ে চলেছে যেটা মেমোরি, ইমোশন কন্ট্রোল সব কিছু নষ্ট করে দিতে পারে। ও বিরক্ত হচ্ছে, তিরিক্ষে হয়ে যাচ্ছে। আপনাদের শেখানো অ্যাম্বিশন ওর মাথার মধ্যে আতঙ্ক তৈরি করছে। সুদীপ্তা কাঁপছিল। অতীশ মাথা নিচু করে বসে। আমি প্রতিদিন এরকম বাবা মা দেখি যারা বলেন, আমরা তো ওর জন্য ভালোর জন্যই করছি। বিশ্বাস করুন, নিজেদের ব্যর্থতা বা না পাওয়ার ফ্রাস্ট্রেশন ওকে দিয়ে মেটাতে চাইছেন। এর শেষটা কিন্তু খুব ভয়াবহ। যদি না থামেন তাহলে। অনাবিলের কথা শলাকা হয়ে বিঁধল। আমি পুরোপুরি লুনাটিক বা ভায়োলেন্ট হয়ে যেতেও দেখেছি। সুদীপ্তা এবার ফুঁপিয়ে উঠল। ডক্টর অনাবিল ধীরে টিস্যু এগিয়ে দিলেন। আপনি টুবাইয়ের দিদি, তাই আমারও দিদি। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, এখনও সময় আছে। বাচ্চাদের ক্ষেত্রে যত রিভার্স করা যায়, যদি বাবা মা চাকাটাকে উল্টে দেন। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে ওর আসল প্রয়োজন কি? স্কুলের রেজাল্ট না ওর শৈশব?
অতীশ অস্থিরভাবে মাথা নাড়ল। ডাক্তারবাবু, দেখছেন তো চাকরির কি বাজার। আমরা কেউ লেখাপড়ায় খারাপ ছিলাম না, তবু প্রতিদিন বাসে ঝুলতে ঝুলতে অফিস যাই। তাও কোনো নিশ্চয়তা নেই, সব সময় ভয়। প্রজেক্ট থেকে রিলিজ করে দেওয়ার ভয়, বেঞ্চে পাঠিয়ে দেওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কালকের টেকনোলজি আজকে বাতিল হচ্ছে, সারাক্ষণ আপডেট থাকতে হয়। আমাদের মতো মোটামুটি ভালো হয়ে কোনো লাভ নেই। এখন এক্সট্রা অর্ডিনারির যুগ, তাই আমি চাই ও এগিয়ে থাকুক। ডক্টর অনাবিল গম্ভীর মুখে বললেন, কিসের থেকে এগিয়ে? অন্য বাচ্চাদের থেকে? এখন থেকে ওকে শিখিয়ে দিচ্ছেন সবাই প্রতিদ্বন্দ্বী, বন্ধুত্ব শেখাচ্ছেন না, মায়া শেখাচ্ছেন না, মমতা শেখাচ্ছেন না মিস্টার রায়? আপনার মাসি মারা গিয়েছেন কিছুদিন আগে। হ্যাঁ, অতীশ অবাক গলায় বলল, আমার মাসি আমার ছোট থেকে মানুষ করেছেন। আমি ওনার সব কিছু ছিলাম। থাকতেন আসানসোলে, অনেক দিন ধরেই ভুগছিলেন। আমি আসা যাওয়া করছিলাম। মারা যাওয়ার পর সব কাজ তো আমাদেরই করতে হবে, তাই আমি আর সুদীপ্তা গেছিলাম। জানি আপনার ছেলে বলেছে আমায়। ওকে নিয়ে যাননি কেন? স্কুলে ছুটি দিল না যে। তারা বলল, আপনার মাসি মারা গেছে, আপনি যান, ওকে স্কুলে আসতে হবে। তাই ওকে মিনতিদির কাছে রেখে যেতে হলো। বাহ, চমৎকার! যে স্কুল ছোট থেকেই শেখাচ্ছে জীবনটা শুধু নিজেকে নিয়ে, মাসি পিসি যে যেখানে মরুক, বিপদে পড়ুক, অসুস্থ হোক, তুমি শুধু চোখ কান বুজে নিজের কেরিয়ার করো। এটা গ্রুমিং। আপনাদের ছেলে ক্লাসে চিৎকার করছে, মারছে, কারণ শিখছে ওকে জিততে হবে, হারাতে হবে। ওরা দুজনেই চুপ। আচ্ছা, এবার বলুন তো, অফিস থেকে ফিরে আপনারা কি করেন? যেদিন ওর ক্লাস থাকে নিয়ে যাই, তারপর ফিরে পড়াই, তারপর ও একটা কার্টুন দেখে, আমরা তখন। অনাবিল বাধা দিলেন, যে যার মোবাইল ঘাঁটেন। সারাদিনের স্ট্রেস, তাই তো? ওর সঙ্গে গল্প করার দরকার নেই। স্কুলে ও কী করলো, ওর মন আজ ভালো আছে না খারাপ আছে, কখন ও আপনাদের মিস করছে, কিচ্ছু জানার দরকার নেই। আপনারা দুজনেই বুদ্ধিমান মানুষ। আপনারা হয়তো ওর স্কুলের গ্রেড জানেন, ও কতটা লিখতে পারে জানেন, কিন্তু ওর মনের খবর জানেন না। ওর কোনো বন্ধু সবচেয়ে প্রিয় জানেন? সুদীপ্তা ইতস্তত করল, রূপম বলে একটা বন্ধু আছে বলেছিল। আপনি জানেনও না, সেই রূপম অন্য সেকশানে চলে গেছে বলে ওর মন খারাপ। অনাবিল নিচু গলায় বললেন, আপনারা সারাদিন অন্যের জন্য কাজ করেন, ক্লায়েন্টের মুড বোঝেন, ম্যানেজারের মুড বোঝেন, নিজের ছেলের মুড বোঝার চেষ্টা করেন না। ও স্কুল থেকে ফিরে ক্লান্ত মলিন চোখে যন্ত্রের মতো পরপর কাজ সেরে যায়। তখন কি একবার জিজ্ঞেস করেন, তুই ঠিক আছিস তো? সুদীপ্তা কেঁদে ফেলল। অনাবিল এবার নরম গলায় বললেন, কেঁদে কোনো লাভ হবে না দিদি। ও রুটিন শুনে তো আমারই শ্বাস বন্ধ হয়ে আসছিল। ও 7 ঘন্টা স্কুলে থাকছে, 2 ঘন্টা যাতায়াত করছে। আপনার 1 ঘন্টা যাতায়াত মানে কিন্তু ওর 3 ঘন্টা যাতায়াতের ক্লান্তির সমান। এবার হিসেবটা কষে নিন। তারপর টিউশন, পাবলিক স্পিকিং, ব্যাডমিন্টন, মিউজিক। ওরা দুজনেই মাথা নিচু করে বসে রইল। অতীশ গলার স্বর শুকনো করে বলল, ডাক্তার, আসলে আমরা চাই না ও কোথাও ব্যর্থ হোক। গোড়াতেই তো গণ্ডগোল। ডক্টর অনাবিল গলা কড়া করে বললেন, ব্যর্থতা সহ্য করতে শেখানোটাও একটা শিক্ষা মিস্টার রায়। ও শিখেছে হেরে যাওয়া মানেই শেষ। তাই কেউ ওকে কিছু বললেই ও হাত তোলে, গলা তোলে, কারণ ওর মাথায় ঢুকিয়ে দিয়েছেন জেতা ছাড়া বাঁচা যায় না। ওর বাচ্চা মনটাকে আগে ভরসা দিন। ওর বন্ধু ভালো রেজাল্ট করলে বলুন, বাহ, ও আর তুমি দুজনেই খুব ভালো করেছো। তবেই তো ও অন্যের আনন্দে আনন্দ পাবে, তখনই তো শিখবে মানুষের মতো মানুষ হতে। আপনারা দয়া করে ওর শৈশবটা ফিরিয়ে দিন। অফিস থেকে ফিরে 1 ঘন্টা শুধু ওর সঙ্গে বসুন, জিজ্ঞেস করুন আজ কী করলি, নিজে গল্প বলুন, ওকে গল্প শোনাতে বলুন, দেখবেন ওর মুখে হাসি ফুটবে। অতীশ বলল, গল্প? হ্যাঁ, গল্প। এই বয়সে এটাই সবচেয়ে বড় শিক্ষা। গল্পে বাচ্চারা ভাষা শেখে, যুক্তি শেখে, সহানুভূতি শেখে। ওর বুদ্ধি হবে ধারালো, মন হবে নরম। তারপর খেলুন। হ্যাঁ,
তা খেলি মাঝে মাঝে প্লে স্টেশনে। না, ভিডিও গেম নয়, তিনজনে মিলে বোর্ড গেম খেলুন, কাগজ কাটা কেটে দোকান দোকান খেলুন, লুডো সাপ লুডো, লুডো সাপ লুডো, চোর পুলিশ, এসব ছোটোবেলায় নিশ্চয়ই খেলেছেন। এসব খেলা আপনা থেকেই হিসেব শিখবে, অঙ্ক শিখবে, কল্পনা শিখবে, হাসবে। ওর সবচেয়ে সুখ হবে যখন আপনারা দুজনে ওর সঙ্গে খেলবেন, ওকে সময় দেবেন। বাবা মায়ের এই বন্ডিং কোনো কোচিং দিতে পারে না। সুদীপ্তা চুপচাপ শুনছিল, ওর গাল বেয়ে টপ টপ করে জল পড়ছিল। ডক্টর অনাবিল নরম গলায় শেষবার বললেন, সবাই বলে আমরা চাই আমাদের সন্তান খুব সফল হোক। বলতে পারেন সাফল্য মানে কি? সাফল্য মানে মনে শান্তি, আনন্দ নিয়ে বাঁচা। আপনারা ওর পাশে থাকুন বন্ধু হয়ে, নিঃশর্ত বন্ধু। ওকে বোঝান তোমার যে কোনো কিছুতেই আমরা আছি, তবেই তো মনে জোর পাবে। রোজ এমন জায়গায় নিয়ে যান যেখানেও মাটি ছুঁতে পারে, পাখি দেখতে পারে, কুকুরকে ভালোবাসতে পারে। সুদীপ্তা কান্না চাপতে গিয়ে হেঁচকি তুলল। ডক্টর অনাবিল নিচু গলায় বললেন, আজ ওকে নিয়ে যান দিদি। আমি কোনো ওষুধ দেব না, ওর ওষুধ একটাই, আপনাদের ভালোবাসা। ওর ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে বর্তমানটাকে শেষ করে দেবেন না। যান, গিয়ে ওকে কোলে নিন, আদর করুন, বলুন আমরা তোমার বন্ধু, আমরা তোমায় ভালোবাসি, তুমি জিতলেও ভালোবাসি, হারলেও ভালোবাসি। গল্প শোনাবো, খেলবো, রাস্তায় হেঁটে হেঁটে ঘুরবো, গাছ দেখবো, ফুল চিনবো। গোটা রাস্তায় ওর একটাও কথা বলল না, সমৃদ্ধও কিছু জিজ্ঞেস করল না। অতীশ কোলে নিতে গেলে সরিয়ে দিল। গত কয়েকদিন মিলিটারি ট্রিটমেন্টে অতীশ হিতাহিত হারিয়ে ওকে অনেক মেরেছে। অনেকক্ষণ পর শুধু একবার ফিস করে বলল, মা ওই কাকুটা মামার ফ্রেন্ড। হ্যাঁ, আমায় ওই কাকুটা একটা গিফট দিয়েছে জানো। কি গিফট? বলেছে বাড়ি গেলে দেখতে পাবো, ম্যাজিক করে পাঠিয়ে দেবে। ডাক্তাররা কি ম্যাজিশিয়ান হয় মা? বাড়ি ফিরে জুতো খুলে ভেতরে ঢুকেই সমৃদ্ধ চিৎকার করে উঠল, তারপর ঝাঁঝিয়ে গিয়ে টুবাইয়ের কোলে উঠল। মামা ম্যান এসেছে, কি মজা! সুদীপ্তা আর অতীশ পিছু পিছু ঘরে ঢুকে অবাক। তুই আসবি বলিসনি তো? টুবাই আলতো করে সমৃদ্ধকে বুকের কাছে টেনে নিল। সমু ম্যান কেমন আছেন আপনি? সুদীপ্তা অবাক হয়ে দেখল সমৃদ্ধ যেন শতবর্ষ পরে খিলখিলিয়ে হেসে উঠল। ভালো। সেদিন ফোনে চা বাগানোর ডাকাতটার গল্পটা তো শেষ করলেন না মামা ম্যান। টুবাই হেসে মাথায় হাত বুলিয়ে দিল। গল্প তো বলবই, কিন্তু আগে খেতে হবে। আজকের গল্পে শর্ত আছে, এই গল্প আবার খালি পেটে শোনা যায় না। হি হি, তা আবার হয় নাকি? বিশ্বাস হচ্ছে না বুঝি? তবে এই দেখ। টুবাই মুখে কিছুক্ষণ ঠোঁট নাড়ালো। শুনতে পেলি? সমৃদ্ধ মাথা নাড়ল। কই না তো। বুঝেছি, আমার কান শুনতে পাচ্ছে না, কারণ আগে আমার পেট ভরতে হবে, তাই তো? মিনতি মাসি, আমায় খাইয়ে দাও। সমৃদ্ধ ছুটে বাইরে চলে যেতে যেতে সুদীপ্তা বলল, তোর ক্যাফে বন্ধ করে আসলে হলো তো? টুবাই মুখ না ঘুরেই নরম গলায় বলল, ধুর, ভাগ্নের থেকে কি ক্যাফে বড় নাকি? যখন শুনলাম যে ওর স্কুলে এই ব্যাপার, তখনই ক্যাফেতে তালা ঝুলিয়ে পাহাড় থেকে নেমে পড়লাম। ওখানে তো নেটওয়ার্ক সবসময় থাকে না। অতীশ মুখ নামিয়ে চুপ করে রইল। টুবাই এবার ওদের দিকে তাকালো। দিদি, জামাইবাবু, অনাবিলের কাছে আমি সব শুনেছি। একটা কথা বলি। অতীশ কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করল। টুবাই বলল, ওকে কয়েকদিন আমার সঙ্গে নিয়ে যাই, কার্সিয়াংয়ে চিমনি গ্রামে। পাহাড়ের কোলে ছুটুক, টাটকা বাতাস নিক, আমার সঙ্গে ক্যাফেতে বসে খেলুক, সবুজ দেখুক, পাখির ডাক শুনুক। সুদীপ্তা ভিজে চোখে তাকিয়ে বলল, টুবাই তুই পারবি ওকে সামলাতে? টুবাই হেসে বলল, কী যে বলিস দিদি, ভাগ্নেকে আমি সামলাতে পারবো না? ওর ভয়, রাগ, বিরক্তি দুদিনে কেটে যাবে। আমাদের ওখানকার বাচ্চাগুলোর সঙ্গেও খেলবে। সুদীপ্তা অতীশের দিকে তাকিয়ে ইতস্তত করে। কিন্তু ওর স্কুলের পরিষ্কার নির্দেশ আছে, হসপিটালে ভর্তি হওয়া বা ছোঁয়াচে অসুখ ছাড়া 7 দিনের বেশি ছুটি নেওয়া যাবে না। ওর কথার মাঝেই অতীশ যেন আপন মনে বিড়বিড় করে উঠল, আচ্ছা টুবাই, সাকসেস মানে কি কেবল দামি চাকরি, গাড়ি, বাড়ি?
সাকসেস মানে খালি ওর হচ্ছে, আমার হচ্ছে না কেন, এসব হিসেব কষা? টুবাই অবাক চোখে তাকালো জামাইবাবুর দিকে, তারপর মৃদু হেসে বলল, এই হওয়া কথাটাই তো খুব গোলমেলে জামাইবাবু। আমি অঙ্ক ভালোবাসতাম, এখন নিজের মনে অঙ্ক করি, ইচ্ছে মতো বই কিনি, আনসলভ প্রবলেমে বুঁদ হয়ে থাকি। লাখ টাকা চাকরি করি না বলে আমার কিছুই করা হয়নি, এটা সমাজের ভাবনা, কিন্তু আমি নিজে তা ভাবি না। অঙ্কশাস্ত্রে সামান্য কন্ট্রিবিউশন যদি রেখে যেতে পারি তাতেই আমি খুশি। অতীশ বলল, সেটাই তো আসল সাকসেস টুবাই, নিজে খুশিতে থাকা, নিজের যা ইচ্ছে করতে পারার স্বাধীনতা থাকা। তোর যে বন্ধু আমেরিকায় চাকরি করছে, সে পারত কারুর প্রয়োজনে এমন ছুটে আসতে, তোর মতো হা হা করে হাসতে, চিন্তাহীনভাবে ভাবতে। সাফল্যের প্যারামিটার কে ঠিক করেছে? আমাদের সমাজ, আমরাই। আবার কে? না, আমি চাই না অমন দমবন্ধ করা সাকসেস সমুখে আষ্ট্রে পৃষ্ঠে মেরে ফেলুক। টুবাই, তুই ওকে নিয়ে যা ভাই, আমি শেষ করে ফেলেছি ওকে। বাবা হয়ে আমি ওকে খুন করতে বসেছিলাম। টুবাই এগিয়ে গিয়ে অতীশের কাঁধে হাত রাখল। জামাইবাবু, তুমি ওকে কত ভালোবাসো তা আমরা জানি। দেখো, ওরও যেমন 5 বছর বয়স, বাবা মা হিসেবে তোমাদেরও বয়স কিন্তু 5। এটা কখনো ভেবেছিলে? অঙ্কে ভুল হতেই পারে, ঠিক করে নেওয়াটাই আসল। সমৃদ্ধ ফিরে এলো। এই দেখো, পুরো পেট ভর্তি, ঠিক তো? টুবাই ওর পেট টিপে টিপে দেখতে লাগলো। তাই তো, কোথাও একটুও গর্ত নেই। হ্যাঁ, এবার আমি শুনতে পাবো ঠিক। গল্পটা বলো। টুবাই সমৃদ্ধকে কোলে তুলে নিল। চল, গল্প তো হবেই, কিন্তু ডাক্তার কাকু বলেছে না ম্যাজিকও হবে? সমৃদ্ধ খিলখিল করে হেসে উঠল। ম্যাজিক? টুবাই চোখ টিপল। হ্যাঁ, এই হাসিটাই তো আসল ম্যাজিক রে বোকা। চল বাইরে ঘুরে আসি একটু, তারপর এসে বাক্স প্যাঁটরা গোছানো যাবে ক্ষণ। গল্প শেষ হলো।